5ই আগস্ট 2026 সন্ধ্যায় দিল্লিতে এক ইভেন্টে শেখ হাসিনা। 2024 সালের 5ই আগস্ট তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবার পর এই প্রথম তিনি সর্বসমক্ষে কোনো ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিলেন। এই ঘটনাকে ঘিরে রীতিমতো ক্ষুব্ধ তারেক রহমানের বাংলাদেশ। বিষয়টা নিয়ে সদ্য মুখ খুলেছে ভারতের বিদেশ মন্ত্রক। এবার আসা যাক আরেকটা ঘটনায়, যা প্রথমে দেখলে বাণিজ্যের খবর মনে হলেও এখন অনেকেই সেটাকে রাজনীতির চোখে দেখছেন। শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ ঠেকাতে ভারতের কাছে বাংলাদেশের কাকুতি মিনতি কাজে না দেওয়ায় ভারত থেকে কিছুদিন আগে বাংলাদেশে যাওয়া 11,000 টন চাল ঢাকা ফেরত পাঠাচ্ছে বলে খবর। ফেরতের নেপথ্যের কারণও জানিয়েছে বাংলাদেশ। ঢাকা দিল্লি চুক্তির ভিত্তিতে 11,500 টন চাল পাঠিয়েছিল ভারত, যদিও সেই চাল গ্রহণ করেনি বাংলাদেশ। এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। ভারতের বাণিজ্য মহলের একাংশ মনে করছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই চাল আমদানি প্রত্যাখ্যানের পেছনে রাজনৈতিক কারণও রয়েছে। ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছিল প্রায় 11,500 টন চাল। সরকার টু সরকার চুক্তির ভিত্তিতে এই চাল পাঠানো হয়। জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছয়, নিয়ম মেনে নমুনা পরীক্ষা হয়, রিপোর্ট আসে, চাল মানুষের খাওয়ার উপযোগী। এরপর চাল খালাসের অনুমতি দেওয়া হয়। কয়েক হাজার টন চাল সরকারি গুদামেও পৌঁছে যায়। সবকিছু একেবারে ঠিকঠাক স্বাভাবিকভাবেই চলছিল। তারপর আচমকাই নাটকীয় মোড় নেয়। স্থানীয় স্তর থেকে অভিযোগ আসে চালের মান ভালো নয়। পরে বলা হয় চাল মানুষের খাওয়ার উপযোগী নয়। আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক। এখানে একটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষও করছেন, প্রথমে যে চাল পরীক্ষায় পাশ করলো কয়েকদিনের মধ্যেই সে কিভাবে ফেল করলো? চালটা কি বন্দরে দাঁড়িয়ে রাজনীতির ক্লাস করে ফেললো, নাকি বদলালো চাল নয় বদলে গেল সিদ্ধান্ত? ব্যবসায়ী মহলের একাংশও এই প্রশ্ন তুলছেন। তবে এটাও আমাদের মনে রাখতে হবে, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগগুলো সংশ্লিষ্ট মহলের দাবি, এগুলো সরকারি প্রমাণ প্রকাশ্যে আসেনি। ভারতের কিছু রপ্তানিকারকের বক্তব্য বহু বছর ধরেই তারা বাংলাদেশের চাল সরবরাহ করছেন। এর আগে বাংলাদেশ অন্য দেশ থেকে চাল কিনে সমস্যায় পড়লে আবার ভারতের কাছেই ফিরেছিল। তাই এবার এই সিদ্ধান্ত তাদের কাছে অপ্রত্যাশিত। এক ব্যবসায়ীর বক্তব্য ছিল, এখন বাণিজ্যের সঙ্গে রাজনীতিও যেন একই জাহাজে ভ্রমণ করছে। শুনতে ব্যঙ্গ মনে হলেও আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতা অনেকটা এরকমই। কূটনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু থাকে না, থাকে একটাই জিনিস, আর সেটা হচ্ছে স্বার্থ। আর সেই স্বার্থের টেবিলে কখনো জ্বালানি, কখনো সীমান্ত, কখনো নদীর জল, কখনো আবার এক জাহাজ চালও দাবার ঘুঁটি হয়ে যায়। এদিকে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তৃতা নিয়ে বাংলাদেশ যে উদ্বেগ প্রকাশ করেছে তা সরকারিভাবেই সামনে এসেছে। তারেক রহমানের সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করেন। সেখানে বাংলাদেশের উদ্বেগ জানানো হয়। বলা হয়, ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা যদি রাজনৈতিক বক্তব্য দেন তাহলে তা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে, এমনকি দুই দেশের সম্পর্কেও তার একটা প্রভাব পড়তে পারে। ভারতের পক্ষ থেকে জবাব ছিল অনেকটা কূটনৈতিক। বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হবে, প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া হবে, সতর্ক নজর রাখা হবে। এটাই কূটনীতির ভাষা, না সরাসরি হ্যাঁ নাকি সরাসরি না। কিন্তু রাজনৈতিক মহল ভাষার চেয়ে নীরবতাও পড়তে জানে। এখানে আবার একটা প্রশ্ন উঠে আসে, যদি একজন নেত্রী সত্যি সম্পূর্ণ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে যান তাহলে তার একটা অনলাইন বক্তৃতা নিয়ে এত কূটনৈতিক যোগাযোগের প্রয়োজন পড়ে কেন? এই প্রশ্নের উত্তর অবশ্য সরকার একভাবে দেবে, বিরোধীরা অন্যভাবে দেবে, আর রাজনৈতিক বিশ্লেষকরা তৃতীয়ভাবে ব্যাখ্যা করবেন। শেখ হাসিনা সম্প্রতি জানিয়েছেন তিনি একদিন বাংলাদেশে ফিরবেন। এরপর বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি দেশে ফিরলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং তাকে গ্রেপ্তারও করা হতে পারে। অর্থাৎ রাজনৈতিক সংঘাত এখনো শেষ হয়নি, বরং নতুন রূপ নিচ্ছে।
রাজনীতির একটা মজার নিয়ম আছে, যাকে প্রতিদিন বলা হয় শেষ, তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। আর এই ঘটনাও যেন সেই কথাটাই আবার মনে করিয়ে দিচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে শুধু সরকার চালালেই হচ্ছে না, তাদের সামনে রয়েছে বিরোধী রাজনীতির নতুন সমীকরণ, বিভিন্ন রাজনৈতিক শক্তির ভারসাম্য এবং জনগণের প্রত্যাশা। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার যে কোনো বড় রাজনৈতিক বার্তা নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক বলে অনেক বিশ্লেষক মনে করেন। অবশ্য সরকার এই বিশ্লেষণের সঙ্গে একমত নাও হতে পারে। আবার চালের ঘটনায় ফিরে আসা যাক। যদি প্রথম পরীক্ষার রিপোর্ট ইতিবাচক হয়, যদি সেই রিপোর্টের ভিত্তিতে চাল খালাসও হয়, তাহলে পরে আপত্তির কারণ কি? এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু প্রশ্নটা থামছে না। কারণ প্রশ্নের রাজনীতি অনেক সময় উত্তরের রাজনীতির থেকেও বড় হয়ে যায়। ব্যঙ্গ করে কেউ কেউ বলছেন, আগে শুনতাম মানুষ দল বদলায়, এখন বুঝি চালের রিপোর্টও দল বদলাচ্ছে। অবশ্য এই শুধু রাজনৈতিক কৌতুক, বাস্তবের উত্তর অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেই রয়েছে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বহুস্তরীয়, শুধু রাজনীতি নয়, অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা, যোগাযোগ, বাণিজ্য সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। আর সেই কারণেই এই ধরনের প্রত্যেকটা ঘটনাকে দিল্লি এবং ঢাকা দু জায়গাতেই গুরুত্ব দিয়ে দেখা হয়। সংখ্যার দিক থেকেও বিষয়টা গুরুত্বপূর্ণ। গত অর্থ বছরে ভারত থেকে উল্লেখযোগ্য পরিমাণ নন বাসমতি চাল রপ্তানি হয়েছে। বাংলাদেশ এই বাজারের একটা বড় অংশ। ফলে কোনো কারণে যদি এই বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়, তাহলে তার প্রভাব দুই দেশের ব্যবসায়ীদের ওপরই পড়বে। তবে এই পুরো ঘটনায় সব থেকে বেশি আলোচনায় রয়েছে একটা বিষয়, ভাষণ। হ্যাঁ, একটা ভাষণ। আজকের পৃথিবীতে সোশ্যাল মিডিয়া, লাইভ স্ট্রিমিং আর ডিজিটাল প্ল্যাটফর্ম এমন একটা জায়গায় পৌঁছে গেছে, যেখানে একজন নেতা দেশের বাইরে বসেও লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। তাই হয়তো এখন রাজনৈতিক শক্তির হিসেবও বদলেছে। আগে সভার জন্য মাঠ লাগতো, এখন লাগে একটা ক্যামেরা। আগে দরকার হতো হাজার হাজার কর্মী, এখন দরকার একটা ইন্টারনেট সংযোগ। শুধু এই পরিবর্তন শুধুমাত্র বাংলাদেশে নয়, গোটা বিশ্বের রাজনীতিতেই এসেছে। এখানেই রাজনৈতিক ব্যঙ্গের আরেকটা জায়গা তৈরি হয়। একটা সময় রাজনৈতিক নেতারা বক্তৃতা দেবার জন্য মঞ্চ খুঁজতেন, এখন মনে হচ্ছে কিছু সরকার বক্তৃতা না হওয়ার জন্যই মঞ্চ খুঁজছে। আবার বলি, এটা একটা রাজনৈতিক ব্যঙ্গ, কোনো প্রতিষ্ঠিত তথ্য নয়। কারণ গণতন্ত্রে সমালোচনা থাকবে, পাল্টা সমালোচনাও থাকবে। প্রশ্ন হলো, সেই লড়াই কি যুক্তির হবে নাকি নিষেধাজ্ঞার? এ নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার পরও শেখ হাসিনার নাম বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রেই রয়ে গেছে। সেই কারণেই তার প্রতিটা বক্তব্য এখনও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখানে আরেকটা বিষয় মনে রাখা দরকার, রাজনীতিতে বাস্তবতা খুব দ্রুত বদলায়। আজ যিনি শক্তিশালী, কাল তিনি দুর্বল হতে পারেন। আবার যাকে আজ দুর্বল মনে হচ্ছে, কাল তিনি নতুন সমীকরণ তৈরি করতে পারেন। দক্ষিণ এশিয়ার রাজনীতির ইতিহাস এমন উদাহরণে ভরা। তাই কেউ নিশ্চিতভাবে বলতে পারেন না আগামী 6 মাস বা 1 বছরে বাংলাদেশের রাজনীতি ঠিক কোন দিকে মোড় নেবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, আজকের বিতর্ক কেবল একটা বক্তৃতা নিয়ে নয়, আজকের বিতর্ক কেবল একটা চালের জাহাজ নিয়েও নয়, আজকের বিতর্ক বিশ্বাস নিয়ে, দুই দেশের সম্পর্ক নিয়ে, রাজনৈতিক আত্মবিশ্বাস নিয়ে আর জনমতের শক্তি নিয়ে। কারণ শেষ পর্যন্ত ভোটারই ঠিক করেন কোন বক্তব্য মানুষের মনে জায়গা করে নেবে আর কোন বক্তব্য ইতিহাসের পাতায় হারিয়ে যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।